তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নিয়ে ইদানিং যেসব আলোচনা হচ্ছে সেগুলো বুঝতে হলে অবশ্যই আপনাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কী সেটা জানতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং একটি 4 বছর মেয়াদি কোর্স। এখানে 8টি সেমিস্টার থাকে, প্রতি সেমিস্টার 6 মাসের, 1 থেকে 7ম সেমিস্টার অবধি যে ইনস্টিটিউটে পড়াশোনা করে ওইখানে সম্পন্ন হয়, এবং বাকিটি একটি সেমিস্টার থাকে, সেটা ইন্ডাস্ট্রিতে গিয়ে সম্পন্ন করে। এবং 2022 প্রবিধান অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বলা আছে যে 58 থেকে 60% শিখবে কোনো কোর ইঞ্জিনিয়ারিং বিষয়, বাকি যে 40% আছে এটা ম্যাথমেটিক্স, বাহ্যিক জ্ঞান এবং কোনো একটি ইঞ্জিনিয়ারিং বিষয় শিখবে। তো এরই পরিপ্রেক্ষিতে কোনো একজন স্টুডেন্ট 10ম শ্রেণীতে পরীক্ষা দেওয়ার পর তার মেধার ভিত্তিতে আবেদন করে যে কোনো টেকনোলজিতে ভর্তি হতে পারে। তো এখন আমাদের প্রথম প্রশ্ন যদি এরকম হয় যে কেন স্টুডেন্টরা এইচএসসি চুজ না করে ডিপ্লোমা চুজ করতেছে বা এখানে আসতেছে, এর আগে আমরা একটু বলে আসি। আপনারা যারা বলতে আছেন যে এইচএসসি এবং ডিপ্লোমা সমমানের বা একই মানের, তারা একটু যদি ভেবে দেখতে পারেন যে এইচএসসি এবং ডিপ্লোমা একই মানের না। যেমন যদি আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করি যে আমরা এইচএসসিতে যে সাবজেক্টগুলো পড়ি, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর বায়োলজি, উচ্চতর গণিত, তারপর ইংলিশ, এই যে সাবজেক্টগুলো পড়ি, কিংবা আইসিটি, আমরা 9ম-10ম শ্রেণীতে সেম একই সাবজেক্ট পড়ে আসছি, কিন্তু সেটা আর এটা কি এক? অবশ্যই এক না। কারণ 9ম-10ম শ্রেণীতে আমরা এই সাবজেক্টগুলোর বেসিক টপিক পড়াশোনা করছি, এবং আমরা যখন এইচএসসি লেভেলে আসছি তখন এই সাবজেক্টগুলোর অ্যাডভান্স টপিক পড়াশোনা করছি। তো এখন এইচএসসিতে কেন আসে? এইচএসসিতে না গিয়ে কেন ছেলেমেয়েরা ডিপ্লোমা আসে? এইখানে কয়েকটা কারণ থাকতে পারে আমার দিক থেকে। তার কারণ, প্রথম কারণ থাকতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থা, দ্বিতীয় কারণ থাকতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থা। তো শিক্ষা ব্যবস্থা কীরকম এখানে কাজ করতেছে? ধরেন আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রচলিত হয়ে গেছে আমরা 5ম শ্রেণীর আগ থেকে এখন বাচ্চাদের প্রাইভেট পড়ানো শুরু করতেছি, ঠিক আছে? তো 5ম শ্রেণীতে বাদ দিলাম, 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত আমরা ইংরেজি এবং ম্যাথ এই দুইটা পড়াশোনা করি প্রাইভেটভাবে। তারপর আমরা যখন 9ম-10ম শ্রেণীতে উঠি তখন আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, ইংলিশ, এই কয়েকটা সাবজেক্ট পড়াশোনা করতে হয়। এবং টিচারের কাছে ভালো মার্ক পাইতে হলে, তার কাছে প্র্যাকটিক্যাল মার্ক পেতে হলে তার কাছে প্রাইভেট পড়তেই হবে, এমন একটা অলিখিত নিয়ম তৈরি হয়ে গেছে। এবং ভালো রেজাল্ট করার জন্য প্রাইভেট পড়ার উপায় নেই, কারণ ক্লাসে পড়াশোনা হয় না বললেই চলে। তো এইখানে পড়াশোনা করতে গিয়ে একটা হিউজ পরিমাণ অর্থ আমাদের এই 2 বছরে চলে যায়। এরপর মধ্যবিত্ত ঘরের সন্তানেরা যখন ভাবে ওরা এইচএসসি করবে এবং এইচএসসি দেওয়ার পর 1 বছর ট্রাই করবে, 1 বছর ট্রাই করবে ভার্সিটির জন্য, তখন ওরা দেখে এই সেম সাবজেক্টগুলোই এখন আরও সাবজেক্ট আইসিটি পড়তে হবে, তারপর ইংলিশ, আরও হায়ার ম্যাথ, মানে কিছু সাবজেক্ট, এই সাবজেক্টগুলো যদি আবার আমাদের পড়তে হয়, এই 2 বছর আমার একটা ভালো পরিমাণ অ্যামাউন্টের প্রয়োজন আছে। এবং যাতায়াত খরচ, পাশাপাশি এই ভালো পরিমাণ অ্যামাউন্টটা দেওয়ার মতো ফ্যামিলির যে ক্যাপাবিলিটি আছে কি না এই 2 বছর, সেইখানে সন্দিহান থাকে। এরপরের যে 1 বছর ভার্সিটির জন্য আমরা কষ্ট করব বা অ্যাডমিশন দিব, সেইটার জন্য যে আমার ফ্যামিলি অর্থনৈতিকভাবে আমার সাহায্য করতে পারবে তারও কোনো নিশ্চয়তা নাই। তো এই দিক থেকে আমরা চিন্তা করে তখন ডিপ্লোমার স্টুডেন্টরা কি সিদ্ধান্ত না, আচ্ছা তাহলে যদি আমি এখন ডিপ্লোমায় ভর্তি হই, তাই আমি একটা স্পেসিফিক ফিল্ডে 4 বছর কাজ শেখার পর যদি আমি ডিপ্লোমা ভালো রেজাল্ট বা ভালো কাজ শিখে বের হতে পারি, তাহলে 4 বছর পর আমি একটা জব করে নিজেরটা নিজে চালিয়ে নিতে পারবো, বা নিজের উচ্চশিক্ষার জন্য নিজেই ট্রাই করতে পারবো। আর অন্য একটা যে ব্যবস্থা বললাম, অর্থনৈতিক ব্যবস্থা আমাদের এখনও বাংলাদেশে অনেক পরিবারই শতকরা ভাগ করতে গেলে 80% পরিবারই এখন মধ্যবিত্ত বা তার থেকে নিম্নবর্তী স্তরে বসবাস করে। তো ওইখান থেকে ওই জায়গাটা চিন্তা করে যে এত বড় খরচ না সামলানোর থেকে যদি আমরা ডিপ্লোমা যাই, তাহলে এইখানে যদি 4 বছর পড়াশোনা করি, স্বল্প খরচের মাধ্যমেই পড়াশোনা শেষ করা যাবে। তো এই ভাবার পর একটা স্টুডেন্ট ডিপ্লোমা আসে। তো এখন কথা যে আমরা যদি এইখানে ভাবি যে বর্তমান ডিপ্লোমার অবস্থাটা কী, তার আগে আমরা আরেকটু জিনিস ক্লিয়ার করে আসতে চাই যে ডিপ্লোমা এবং এইচএসসি এক না কেন। দেখেন এইচএসসির সাবজেক্টের দিকে আপনি তাকান এবং ডিপ্লোমার সাবজেক্টের দিকে, এইচএসসিতে কিছু তাত্ত্বিক বিষয় শেখানো হয়, কিন্তু ডিপ্লোমায় তাত্ত্বিক বিষয় নয়। ডিপ্লোমায় 160 ক্রেডিট মতো পড়াশোনা করানো হয়, এবং এইচএসসির একটা প্র্যাকটিক্যাল জ্ঞান তেমন নাই। আপনি যদি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সাথে জব সেক্টরে পাঠান, ও কিছুই করতে পারবে না যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করতে পারবে। এখন এইখানে আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিকে তাকান, এটা 4 বছর মেয়াদি কোর্স, আর এইচএসসি 2 বছর মেয়াদি কোর্স। এই 4 বছর মেয়াদি কোর্সে আমাদের 160 ক্রেডিটের মতো পড়ানো হয়, এবং আপনাদের যারা এইচএসসি কমপ্লিট করবে তারা আমাদের 3য় পর্বে ভর্তি হতে পারবে, 3য় সেমিস্টার। এর মানে কি? এর মানে আপনাদের এইচএসসিতে যে পড়াশোনা আছে সেগুলো আমাদের 3য় সেমিস্টারের মধ্যেই শেষ করে দেওয়া হয়। শুধু আমাদের এইখানে কেমিস্ট্রির একটা সাবজেক্ট থাকে এবং বায়োলজি থাকে না, যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ের সাথে বায়োলজিটা সেইভাবে রিলেটেড না। তাই কোনোভাবেই এইচএসসি এবং ডিপ্লোমা এক নয়, কারণ এইচএসসি 2 বছর, ডিপ্লোমা 4 বছর। ওইখানে শুধু তাত্ত্বিক জ্ঞান, এখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যালও কাজ শেখানো হয় এইটা। আর যারা এইচএসসি করে তারা এখানে 3য় পর্বে ভর্তি হতে পারে।
আর আরেকটা বিষয় যদি হয় ভাই, এইচএসসি আর ডিপ্লোমা যদি একই হইতো, তাহলে সরকার এতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট এবং এতগুলো বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং হচ্ছে এই নতুন করে সরকার আরও 25টার মতো পলিটেকনিক করার মতো উদ্যোগ গ্রহণ করছে, এইগুলো নিত না। হাজার হাজার কোটি টাকা সরকার জলে ফেলতো না। তাইলে আমরা হচ্ছে এমনি কলেজেই পড়াশোনা করতে পারতাম, এখানে আলাদা করে পলিটেকনিক ইনস্টিটিউট খোলার প্রয়োজন হতো না। এক, এবার যদি আসি পলিটেকনিক ইনস্টিটিউটের বর্তমান কী অবস্থা। পলিটেকনিক ইনস্টিটিউটের বর্তমান যে অবস্থা, তার মধ্যে প্রথম অবস্থা হচ্ছে শিক্ষক সংকট। আমাদের পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই, এবং যে শিক্ষকই আছে তারা যে পর্যাপ্ত পরিমাণ কাজ শেখানোর জন্য দক্ষতা প্রয়োজন, সেই দক্ষতা নেই। সরকার ট্রেনিংয়ের নামে বারবার এগুলো করতেছে, কিন্তু কাজ হচ্ছে না। এবং এই সেক্টরে নন টেকনিক্যাল পার্সন ঢোকার কারণে এই সেক্টরে যে উন্নতি সাধনের কথা চিন্তা করার কথা ছিল, সেইখানেও কোনো কিছু বালাই করা হচ্ছে না, মানে কোনো কিছু শেখার কোনো বিষয় নেই। তৃতীয় কথা, এই নন টেকনিক্যাল পার্সনরা কী করতেছে, এই নন টেকনিক্যাল পার্সনরা তাদের সিন্ডিকেটের মাধ্যমে উচ্চ পর্যায়ে থাকার কারণে আমাদের ডিপ্লোমা সেক্টরটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ল্যাবের হচ্ছে যে বাজেট আসে, বা আমাদের ডিপার্টমেন্টগুলো কলেজের জন্য ইনস্টিটিউটের জন্য যে বাজেট আছে, সেগুলো সঠিকভাবে বন্টন করে, এবং সেগুলো দিয়ে আমাদের যে হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে বা যে ইকুইপমেন্ট কেনার কথা থাকে, সেগুলো সঠিকভাবে কেনা হয় না, এবং সঠিকভাবে সেগুলোর বাস্তবায়নও করা হয় না। এখন হচ্ছে আমাদের ল্যাবে যে ফ্যাসিলিটিস থাকার কথা, এবং হচ্ছে ল্যাবে যে পরিমাণ হচ্ছে দক্ষতা নিয়ে টিচারদের শেখানোর কথা, সেগুলো না থাকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কী হইতে পর্যাপ্ত পরিমাণ কিছু শিখতে পারতেছি না। এরপর যদি আরও আপনি আসেন যে আমাদের শিক্ষক সংকটের কারণে আমাদের একটা সাবজেক্ট হচ্ছে একই টিচারের উপর বেশি লোড থাকে, তিনি হচ্ছে ভালোভাবে কোনো সাবজেক্টই শেষ করতে পারেন না। এবং ডিপ্লোমা আসার পর আবার সেই প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টার ম্যাথ ফিজিক্স থাকে, আমাদের আবার প্র্যাকটিক্যাল হচ্ছে মানে প্রাইভেট পড়তে হয়, বা হচ্ছে টিচারদের সাথে এখানে ভালো সম্পর্ক মেনটেন করতে হয়, যেহেতু এখানে হিউজ পরিমাণে একটা প্র্যাকটিক্যাল মার্কের বিষয় থাকে। তো এই জন্য ডিপ্লোমা সেক্টরে দিন দিন মনে করেন যে এই একটা হচ্ছে অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছে। কারণ এই যে একটা চক্রান্ত, এই যে একটা নন টেকের চক্র, এরা হচ্ছে এইখানে ঢুকে দিন দিন এটার কারিকুলাম নষ্ট করার পাশাপাশি এখানে আর্থিকভাবে যে বন্টন করার কথা ছিল এবং যেসব ইকুইপমেন্টের কথা ছিল, সেগুলো তারা দিতেছে না। তারা এইটারে নন টেকনিক্যালের মতো মনে করে, জেনারেলের ব্যাকগ্রাউন্ডে পড়ছে, তো ওই রকম মনে করে চলতেছে, টাকার কোনো সঠিক বন্টনে এটা দেখার মতো কেউ নাই। এখন আমাদের দাবির যে যুক্তিকতা, আমরা যেসব দাবি জানাইছি, তার মধ্যে হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর যে বিষয়টা থাকে, ক্রাফট ইন্সট্রাক্টর ওনারা একটা যেই পদে ঢুকছেন, এবং ওনাদের ঢোকার জন্য যে পদমর্যাদা দেওয়া হয়েছে, সেই পদমর্যাদা দিয়ে পলিটেকনিকের ল্যাবে কাজ করার মতো দক্ষতা ওনাদের হবে না। কারণ ওনারা কোনো ইকুইপমেন্ট না ইউজ করতে পারবেন না, কোনো কিছু হচ্ছে আমাদেরকে বুঝাইতে পারবেন না, আমাদের কোনো হেল্পফুল কাজে ওনারা আসবেন। তো এই জন্য আমাদের কথা হচ্ছে এই পদে যোগদান করার পাশাপাশি ওনারা আবার পদোন্নতির জন্য আবেদন করছেন। দ্বিতীয় যে আমরা কয়েকটা চাওয়ার মধ্যে যে চাগুলো চাইছি, সেগুলো হচ্ছে আমাদের কারিকুলামের পরিবর্তন। দেখেন ভাই, এখন 2025 সাল চলে, কিন্তু এখন আমাদেরকে সেই 1900 সালের পড়াশোনায় পড়ানো হইতেছে, এবং আমাদের বইগুলো সব বাংলায় করা হয়েছে, এবং সেগুলো এমনভাবে করা মনে হয় ট্রান্সলেট ভাষায়, যেগুলো উচ্চারণ করতে এবং পড়তে বুঝতে শিক্ষার্থীদের কষ্ট হয়। যার কারণে আমরা চাচ্ছি যে আমাদের কারিকুলাম যদি হয় ইংরেজিতেই হোক, এবং মনে করেন কারিকুলামের সংস্কার করা হোক, যে নতুন করে আমাদের পাঠ্য বইতে যুগের সাথে তাল মিলিয়ে যে পড়াশোনাগুলো চলতেছে, সেগুলো অ্যাড করা হোক। এই জন্য এইখানে একটা দাবি আমাদের থাকে যে ইংলিশ হচ্ছে আমাদের কারিকুলাম, বা আমাদের কারিকুলাম সমন্বয় মানে ঠিক করা উচিত। তারপর যে একটা বিষয় থাকে, আমাদের প্রতিটা সেমিস্টার আমরা চাচ্ছি যে 6 মাসের করে যেন হয়। কারণ প্রতি সেমিস্টার 6 মাসের না হলে আসলে আমরা কী শিখবো। এরপর আমরা যে আর একটা দাবি তুলি, সেটা হচ্ছে উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার বিষয়টা আমরা বলছি, দেখেন আমাদের হচ্ছে কিছু প্রতিষ্ঠান দেন, যে প্রতিষ্ঠানে হচ্ছে আমরা বিএসসি করার সুযোগগুলো পাই। এইখানে যদি ডিপ্লোমার বর্তমান অবস্থাটা আমরা হচ্ছে বোঝার ট্রাই করলাম, যে ডিপ্লোমার বর্তমান অবস্থাটা খুবই খারাপ, এবং এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আসলে যুগের সাথে তাল মিলিয়ে ভালো কিছু করা খুবই কঠিন। এই জন্য আমরা মানসম্মত কারিকুলাম এবং হচ্ছে নন টেকনিক্যাল নিয়োগ বাতিল, এবং করছে মানে দক্ষতা সম্পন্ন শিক্ষক এবং সকল পলিটেকনিকে যে শিক্ষকের সংকট আছে, সেই সংকটগুলো পূরণ করা, আমাদের হচ্ছে যুগোপযোগী হচ্ছে কারিকুলাম তৈরি করা, এইগুলোর দিকে হচ্ছে বারবার মন দিতেছি। এখন যদি আপনারা উচ্চশিক্ষার দিকে আসেন, দেখেন হ্যাঁ আমরা মানতেছি আপনারা এইচএসসি করেন একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট, এই জন্য আপনাদের গুচ্ছের আন্ডারে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেইগুলো মেডিকেল কলেজগুলো আছে। এরপর যদি আপনারা দেখেন আপনাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আছে। এখন আপনারা এইখানে 1 বছর কোচিং করে পরীক্ষা দেন, দেখেন সুযোগ না হইলে আমরা ফেসবুক ইউটিউবে ঢুকলে আপনাদের শত শত আত্মনাদ, কষ্ট বা বিভিন্ন গল্প শুনতে পাই, মানে এগুলো আমাদেরও খারাপ লাগে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। ঠিক তেমনি আমাদের পলিটেকনিক স্টুডেন্টের জন্য শুধু একটা রয়েছে, ডুয়েট। এবং ডুয়েটের যদি সুযোগ হয় হবে, না হয় হবে না। মানে কোনো একটা স্টুডেন্ট যখন এইখানে অ্যাডমিশনের জন্য যায়, তার চিন্তাভাবনাটা, তার মেন্টাল দিকটা যদি আপনারা বিবেচনা করেন, এবং আপনাদের দিক থেকে আপনাদের চিন্তা থাকে কি, কতগুলো ইউনিভার্সিটি আছে, আপনারা পরীক্ষা দিতে পারবেন, একটা না একটা হবে ইনশাল্লাহ। বাট আমাদের যখন যায়, হইলে হবে না হইলে নেই। এই ছেলেটা যখন বা এই মেয়েটা যখন 1 বছর পড়াশোনা করে, তখন ওর মনের মধ্যে সবসময় এই ভয়টা কাজ করে যে আমার সেকেন্ড কোনো অপশন নেই, আমি একটা জায়গায়
জায়গায় পরীক্ষা দিব, হইলে হবে না হইলে নেই, কী একটা অনিশ্চয়তা অবস্থা। এবং এমনও তো না যে আমাদের স্টুডেন্ট সংখ্যা কম। তো এই জন্য আমরা বারবার একটা দাবি তুলতেছি যে আমাদের যেন কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ দেওয়া হয়, কিংবা আমাদের জন্য যেন আলাদা করে ডুয়েটের মতো বিশ্ববিদ্যালয় করা হয়। এটা কি যৌক্তিক দাবি না? এখন হয়তো আপনার ডিপ্লোমার যে স্টুডেন্টরা মানে ডুয়েটের সুযোগ পায় না, তাদের আত্মনাথের গল্প খুব কমই শুনছেন। এটার পিছনে দুই একটা কারণ আছে। যেমন ধরেন, এদের আত্মনাথের গল্প আপনি কীভাবে শুনবেন? কারণ মিডিয়া বা বিভিন্ন জায়গায় আমাদের প্রতি কোনো আগ্রহ নেই, কারণ আমরা অবহেলিত সেক্টর। এবং সেকেন্ড কথা হচ্ছে, যদি এরকম হয়ও ডিপ্লোমার স্টুডেন্টরা এই 4 বছরে যা শিখছে, ওই একটা দক্ষতা থেকে হয়তো নিজে একটা জব করে পরবর্তীতে হচ্ছে প্রাইভেটভাবে কোনো এক জায়গায় বিএসসি করতেছে, কিংবা নিজেকে হচ্ছে কোনো একটা ভাবে আবার চালিয়ে নিতেছে। এই জন্য হয়তো যে যারা ডুয়েটের সুযোগ পায় না, ওদের আত্মনাথের গল্পটা এত ভারী করে হচ্ছে শোনা যায় না। কিন্তু দিন শেষে এই ইএস অ্যান্ড নোর মধ্যেই হচ্ছে একটা বছর নিজেকে রাখতে হয়, কী পরিমাণ মেন্টাল প্রেশারে থাকতে হয়, এই জিনিসটা তো আপনাদের অন্তত বোঝা উচিত। তো এই জায়গা থেকে আমাদের যে দাবিগুলো আছে, এগুলো কোথায় যৌক্তিক না আসলে আমরা বুঝতেছি না। এরপর যদি আসেন বিইসি, আপনারা বিইসি ইঞ্জিনিয়ার, তো এইখানে যদি আসেন, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আপনারা 160 ক্রেডিট থেকে 150 থেকে 170 ক্রেডিটের মধ্যে পড়াশোনা করেন, আমরাও ঠিক 160 থেকে 170 ক্রেডিটের মধ্যে ডিপ্লোমারা পড়াশোনা করতেছি। তো এইখানে পড়াশোনা করতে গিয়ে বিইসিতে কী হয় মূলত, আপনারা যদি আপনাদের সাবজেক্টের দিকে তাকান কিংবা আমাদের সাবজেক্টের দিকে তাকাই, এরকমভাবেই ভাগ করা বিইসি এবং ডিপ্লোমা সব জায়গায়, যে প্রথম যে সেমিস্টারগুলো আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, এইখানে আমাদের হচ্ছে মানে ম্যাথমেটিক্স বা অন্যান্য বিষয়ে পড়ানো হয়। বাট বাকি যে সেমিস্টারগুলো থাকে, এইখানে বিশেষ করে কোর ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে জ্ঞান দেওয়া হয় বা দক্ষতা অর্জন করার জন্য পড়াশোনা করানো হয়। তো আমরা যখন এইখানে পড়াশোনা করতে আসি, তখন আমরা যেমন এখন আমরা তো বিএসসি করতেছি, সেইখান থেকে যেটা দেখতেছি যে আমি যখন কম্পিউটার টেকনোলজিতে পড়াশোনা করতাম, সেইখানে আমাকে যা যা শেখানো হতো, যেমন পাইথন, জাভা, C++, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সব, আরও ওয়েব প্রোগ্রামিং আরও যা আছে আমরা যা শিখছি, ঠিক আমরা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম। তো এখন আমরা যখন বিএসসিতে আছি, ঠিক একই সাবজেক্ট, ওই হচ্ছে বেস, এইখানে অ্যাডভান্স ধারণা, মানে এইখানে কিছু ডিপ্লোমার থেকে কিছু অ্যাডভান্স টপিক এইখানে যোগ করা হয়েছে। তো আপনাদের আর আমাদের কেডি সিস্টেম করে পড়াশোনা করা একরকমই, কিন্তু হ্যাঁ, আপনারা বিএসসি ইঞ্জিনিয়ার, আপনার পদমর্যাদার দিকে উপরে, এটা আমরা স্বীকার করি, বা এটাই সত্য যে পদমর্যাদার দিকে আপনারা 9ম গ্রেড, আমরা 10ম গ্রেডে। কারণ আপনাদের শিক্ষা, আপনাদের যোগ্যতা বা আপনাদের হচ্ছে জ্ঞানের তুলনায় আপনাকে 9ম গ্রেডের দেওয়া হয়েছে, আমাদের 10ম গ্রেডের দেওয়া হয়েছে। আপনাদেরকে হচ্ছে প্রথম পর্যায়ের হচ্ছে চাকরিজীবী হিসাবে গণ্য করা হয়। তো এখন আপনারা যদি সেই 10ম গ্রেডই চান, তাহলে তো এটা কোনোভাবেই হয় না, কারণ আপনাদের যে পদমর্যাদা, আপনারা যেহেতু যোগ্যতা সেইখানে গেছেন। এবং আপনি যদি আপনার কোয়ালিটি নিয়ে ভাবেন, দেখেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার পর আপনি যেসব টিচার বা যেসব মেন্টর পাইছেন, যেসব ল্যাব ফ্যাসিলিটিস পেয়েছেন, যেসব সুযোগ সুবিধা পাইছেন, একজন পলিটেকনিক শিক্ষার্থী এটা কখনো পায়নি বা পাওয়া সম্ভব না। তো এই জন্য একজন পলিটেকনিক শিক্ষার্থী এইখান থেকে আপনার কাছে পিছিয়ে নেই, এই জন্য আপনাকে 9ম গ্রেডে দেওয়া হয়েছে, আমাদেরকে 10ম গ্রেডে দেওয়া হয়েছে। এইখানে আপনি তো আপনার যোগ্যতার ভিত্তিতে উপরে আছেন, তাহলে কেন আপনার এই গ্রেডটা চাইয়ে বারবার হচ্ছে ঝামেলা বা এই যে একটা বিতর্ক তৈরি করতেছেন? এটা তো গেল মনে করেন সরকারি জবের বিষয়, কিন্তু আপনারা যদি বেসরকারিভাবে আসেন, দেখেন বেসরকারিভাবে যখন কোনো আমরা প্রাইভেট কোম্পানি বা বিভিন্ন জায়গায় জব নেই, তখন তো এমন থাকে না ডিপ্লোমা বিএসসি, তখন ধরেন একটা মানে রিকোয়ারমেন্ট থাকে, সেই অনুযায়ী আপনারা আবেদন করেন, আমরা আবেদন করি, কোনো একটা পরীক্ষা বা নিয়ম নীতির মাধ্যমেই সেই কোম্পানিগুলো নেয়। তো তখন সেইখানে আপনাদের সাথে তো আমরা কম্পিটিশন করে অবশ্যই যোগ্য হওয়ার পরই সেইখানে আমাদের নেয়, তাছাড়া তো নিতেছে না, ঠিক না? অবশ্যই আমাদের যোগ্যতা অর্জন করে তারপর সেখানে যাইতে হয়। এখন আরেকটা বিষয় আছে, জব ফিল্ডে কেন আপনাদের থেকে আমাদের চাহিদা বেশি। এইখানে আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন, ধরেন একটা ডিপ্লোমা স্টুডেন্ট একটা স্পেসিফিক বিষয়ে যখন 4 বছর ডিপ্লোমা শেষ করছে, ও ডিপ্লোমা শেষ করে ও হচ্ছে যে কোনো একটা জবে ঢুকছে। আর আপনারা কী করছেন, আপনারা 2 বছর এইসিসি করে তারপর 1 বছর হচ্ছে কোচিং করার পর সুযোগ পাওয়ার পর আপনারা ধরেন ইঞ্জিনিয়ারিং আছেন, তখন আপনারা যখন শুরু করতেছেন তখন ওর ডিপ্লোমা শেষ, তখন ও একটা জবে ঢুকছে, তার পাশাপাশি একটা বিএসসি করছে। এখন আপনিই বলেন, আপনি কোনো একটা বিষয়ে 4 বছর পড়াশোনা করছেন এবং কোনো একটা বিষয়ে একজন স্টুডেন্ট 8 বছর পড়াশোনা করছে, পাশাপাশি ওই স্পেসিফিক ফিল্ডে ও 4 বছর ধরে জব করতেছে। এখন মার্কেট প্লেসে ওর ভ্যালু বেশি না আপনার ভ্যালু বেশি? এবং আপনারা বারবার বলতেছেন ডিপ্লোমা স্টুডেন্টরা ফেল করা স্টুডেন্ট, এই সেই অনেক কিছু। আসলে ভাই, আপনি যদি একটুখানি লক্ষ্য করে দেখেন, ডিপ্লোমা স্টুডেন্টের রেজাল্টের অ্যাভারেজ করলে হচ্ছে 4.50 মতো একটা হচ্ছে জিপিএ নিয়ে ওরা হচ্ছে এই ডিপ্লোমায় চলে আসছে। তো এখন জবের যে বিষয়টা আমরা বলতেছিলাম, জবের বিষয় রয়েছে, তাহলে আপনার থেকে আমাকে কেন প্রাধান্য দেওয়া হয়? ফ্রিল্যান্সিং বিষয়টা কি আসলে? ফ্রিল্যান্সিং হচ্ছে ওদের দেশে কই কাজ পারে না? অবশ্যই পারে, কিন্তু আমাদের এই বাংলাদেশের বা এশিয়ার মানুষদের করায় কেন? কারণ ওদের দেশে যেই টাকা পারিশ্রমিক দিতে হবে, তার থেকে কম টাকা পারিশ্রমিক দিয়ে আরও ভালো কাজ আমাদের থেকে নিতে পারবে। তো আপনারা বিএসসি ইঞ্জিনিয়ার, আপনারা বেতন পদমর্যাদা এবং সম্মানের দিক থেকে উপরে হওয়ার কারণে একটা কোম্পানি আপনাকে দিয়ে যে আউটপুট নিতে পারতেছে, সে যদি সের থেকে বেটার আউটপুট কিংবা একই ধরনের আউটপুট আমার মতো একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকে নিতে পারে, তাহলে সে কেন নিবে না?
এবং আমরা কি হয় এই 4 বছর এইখানে পড়ার কারণে, এবং যদি আমরা বিএসসি করে থাকি, এই যে 8 বছর এবং এই 4 বছর শেষে যদি আমরা একটা জবে ঢুকি, এই যে 4 বছর জব, আরও 4 বছর বিএসসি শেষ হয়েছে যে জবের এক্সপিরিয়েন্স, এই জায়গাটা জব সেক্টর একটা বিশাল পার্থক্য তৈরি করে। কেন পার্থক্য তৈরি করে? কারণ মনে করেন আমরা তখন বাস্তব ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করে ফেলি কাজ সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে, তখন আর আপনাদের আমাদের সাথে মানে এই কাজের ক্ষেত্রেও কিংবা জ্ঞানের ক্ষেত্রেও পারার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পড়তেছে তারা আজ থেকে অনেক আগেই বুঝে গেছে যে যারা হচ্ছে বিএস ইঞ্জিনিয়ার তাদের পদমর্যাদা উপরে, আর আমরা যারা ডিপ্লোমা তাদের নিচে, এবং এই কারণে যারা বিএস ইঞ্জিনিয়ার বা সামাজিকভাবে আমাদের একটু অবমূল্যায়ন করা হয় কিংবা হচ্ছে একটু খাটো করে দেখা হয়। এই জন্য বিএস ইঞ্জিনিয়ার মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রায় 50 থেকে 70% স্টুডেন্ট ডিপ্লোমা শেষ করার পর মানে মোটামুটি যারা শেষ করে ভালো রেজাল্ট করে ওরা ম্যাক্সিমাম জবের পাশাপাশি বিএসসি করতেছে। তো এখন ভাই কথা হচ্ছে যে একটা সেক্টরে 8 বছর পড়ছে এবং চাকরি করছে তার সাথে আপনি কোনোভাবেই পারবেন না, সম্ভব না। এবং ডুয়েটের ক্ষেত্রেও সেম, তারা 4 বছর একটা স্পেসিফিক ফিল্ডে পড়াশোনা করার পর একটা হচ্ছে কাজের দক্ষতা আছে, আবার 1 বছর হচ্ছে একটা করছে ভর্তির মাধ্যমে ভর্তি পরীক্ষার জন্য অপেক্ষা করে বা কোচিং করার পর তার আবার 4 বছর একটা স্পেসিফিক ফিল্ডে করতেছে। তো ওদের হচ্ছে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ওদের দক্ষতার জায়গাটা আপনাদের থেকে বেশিই থাকবে, কিন্তু ওরা তো দাবি করে নেই, তাইলে ওদের মর্যাদা আপনাদের উপর হইতে হবে, কারণ ওরা তো একটা স্পেসিফিক ফিল্ডে 8 বছর পড়াশোনা করবে। এইগুলো আমাদের ফিল্ডের অবস্থা। এখন কথা হচ্ছে যে তাহলে এইখানে সমস্যা কোন জায়গায়? যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছেন তাদের আমাদের সাথে সমস্যা কোন জায়গায়, বা তাদের আমাদের এই যৌক্তিক দাবিগুলো মানতে সমস্যা কোন জায়গায়? কিংবা আমরা তো তাদের এমন কোনো দাবি করি না যে এখানে তাদের কোনো সমস্যা হওয়ার কথা বা তাদের আন্দোলনে আসার কথা। আমার সাধারণ মস্তিষ্কে যে বিষয়গুলো ঘুরে যে আপনারা তো ভাই কিছু পাবলিক মনে করেন হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছেন, চান্স পাওয়ার পর মনে করেন ওই পাবলিকের বাতাস লাগাইয়া এলাকায় তো 2-4 বছর ঠিকঠাক মতো ওই টি শার্ট আর খোলেন না, এলাকায় গেলে ওই পাবলিকের টি শার্টই পরে ঘুরে বেড়াইছেন আর ক্যাম্পাসে ঠিকঠাক মতো ঘুরছেন। এখন ঘুরতে ঘুরতে দেখেন ভাই মনে করেন যে 4 বছর প্রায় শেষের দিকে, এখন তো একটা জবে ঢুকতে হবে। তো আপনার এলাকার ওই পাশের বাসায় যে ডিপ্লোমা করছে এখন ও তো এখন মনে করেন তো 4,000 মানে 20,000-30,000 টাকা জব করতেছে, আর আপনি তো মনে করেন এখন স্টুডেন্ট, এখনও পড়াশোনা করতেছেন না, কিছু করতেছেন না। এখন বাসা থেকে মাঝে মাঝে আন্টিও আপনার বলে কিরে কী করলি, পড়াশোনা করলি, চাকরি করলি, অমুকের ছেলে এই করে সেই করে। তো ওইখানে আপনি আত্মতৃপ্তি পান না, আত্মহিংসায় ভোগেন যে আসলেও তো এই সেই আমি কি করলাম। তখন আপনার নিজের দিকে তাকাই দেখেন যে এই 4 বছর যা হয়েছে শুধু একাডেমিক পড়াশোনা করছেন আর পাবলিকের বাতাস লাগাই ঘুরছেন, মনে করছেন যে পাবলিকের সুযোগ পাইছেন, সব কিছু হয়ে গেছে। হ্যাঁ ভাই, আপনি ভালো মেন্টর পাইছেন, ভালো ল্যাব পাইছেন, এই জন্য সেইটা যেরকম কাজে লাগানোর কথা ছিল আপনি কাজে লাগাইতে পারেন নাই, না লাগার কারণে আপনি ওই লেভেলের দক্ষতা অর্জন করেন নাই, যার কারণে আজকে আপনার এই সিম্পল একটা আন্দোলন আইসা বিএসসি ইঞ্জিনিয়ারদের গায়ে কলঙ্ক লাগাইতেছেন, ঠিক আছে? কারণ আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বা হচ্ছে বাংলাদেশের মানুষ বা বিভিন্ন জায়গার মানুষ তারা ডিপ্লোমা এবং হচ্ছে যারা বিএসসি এটা আলাদা মান বা আমরা আলাদা সম্মানের চোখেই দেখি, ঠিক না? বা আমরাও তখন বিএসসি করতেছি, যখন আমরা বিএসসি করবো তখন আমরা আপনাদের পদমর্যাদায় চলে আসবো। তো কথাটা হচ্ছে এখন আপনারা ওই আত্মহিংসায় ভোগেন যে আসলে আমরা কি করলাম। আপনি যদি খেয়াল করে দেখেন আপনারা যারা আন্দোলনে আছেন সারা বাংলাদেশ সব বিশ্ববিদ্যালয় মিলেয়া হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছেলে মেয়েও হয় না। এর মানে কি? আসলে ভাই আপনারা এই যে রুয়েট, ডুয়েট, বুয়েট, কুয়েট সহ যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনা করতেছেন বা পাবলিক বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং, এর বেশিরভাগ স্টুডেন্টই মনে করেন স্টুডেন্ট থাকা অবস্থায় বিভিন্ন কোচিং, টিউশনি বা বিভিন্ন জব সেক্টরের সাথে রিলেটেড হয়ে যায়, তাই তাদের এরকম সময় নেই। এজন্য আপনাদের আন্দোলনে গুটি 20-30 স্টুডেন্ট আসে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির দিকে লক্ষ্য করেন, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউআইইউ ইউনিভার্সিটি সহ আরও বড় বড় ইউনিভার্সিটি আছে, তারা কিন্তু কখনো আন্দোলন আসে না। কারণ তারা আন্দোলন আসেন এই জন্য তারা তাদের কোয়ালিটি সম্পর্কে জানে, আর তারা যারা কোয়ালিটি সম্পর্কে জানে ইঞ্জিনিয়ারিং লেভেলে তারা কখনো নিজের কাজ নিয়ে হতাশ হয় না, কারণ তারা জানে এইখান থেকে তাদের ভালো কোয়ালিটি আছে, বের হলে তারা ভালো ভালো কোম্পানিতে জব পাবে, কিংবা এখনই তারা ভালো কোম্পানির সাথে রিলেটেড, কিংবা বাইরের অনেক কোম্পানির সাথে অনেক রিলেটেড, যে বাইরেও তারা মনে করেন একটা ভালো জব করতে পারবে। তো এইসব জায়গা মিলাইয়ে ভাই নিজের দক্ষতা অর্জন করেন, আমরা আপনাদের হচ্ছে সম্মানের চোখে দেখি, আমরা আপনাদের ছোট ভাই। দেখেন আজকে পলিটেকনিক যে আন্দোলন করতেছে এই আন্দোলন যদি সফল হয়, এই একটু ছেলেমেয়ে 17-18 বছরের ছেলেমেয়ে যারা আন্দোলন করতেছে বা 20 বছর, এরা তো ভাই এখন ফেসবুক নিয়ে থাকার কথা, তাইলে এরা আন্দোলনে কেন আসছে ভাই? এরা এই সেক্টরটাকে বাঁচানোর জন্য আসছে, কারণ এই সেক্টরটার যে অবস্থা এরকম হইলে আসলে এই সেক্টরটা বাঁচা সম্ভব না। এই জন্য হচ্ছে যে কিছু কিছু স্লোগানের ছেলেমেয়েরা বলতেছে হয় আমাদের সংস্কার করেন নয় বন্ধ করে দেন। তাহলে এইসব ছেলেমেয়ে এখন আপনি তো ভাই 25 বছর বয়স 24 বছর কেরিয়ার বুঝেন, বাট এই 18-20 বছরের পোলামেয়ে কি কেরিয়ার বুঝি? তো ওরাও মনে করেন যে এই ফেসবুক রাইখা, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব রাইখা কি জন্য রাস্তায় দিনের পর দিন আন্দোলন করতেছে, মাসের পর মাস ব্যাপী? কারণ ওরা বুঝতে পারতেছে যে এই জায়গাটা হচ্ছে ওরা মানে যেইভাবে থাকার কথা সেইভাবে নাই, আর আজকেও যদি পরিবর্তন হয় তার সুফল ওরা কতজন ভোগ করবে তো আগামী প্রজন্ম। একদিনই তো চাইলে হচ্ছে সব সংস্থা করে দেওয়া যায় না, কারিকুলাম চেঞ্জ করে দেওয়া যায় না, প্রবিধান চেঞ্জ করা যায় না, কিংবা
আপনি একদিনে তো চাইলে মনে করেন যে বিশ্ববিদ্যালয় করে দিতে পারবেন না। তাই ওরা একটা আগামী প্রজন্মের জন্য, আগামীর একটা সুন্দর বাংলাদেশের জন্য এই জায়গাটা করতেছে। আমরা আমরা বা ওরা বা আপনারা, আমরা বা আপনারা, আমাদের তো ছোট ভাই বোন ওরা, তাইলে আমাদের তো উচিত ওদের যে যৌক্তিক দাবিগুলো সেইগুলো আরও জোরালোভাবে তুলে ধরা এবং হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা যাতে উন্নত হয়। কারণ এইটা যদি উন্নত হয় আপনারা উপকৃত হবেন যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছেন। কারণ আমরা ধরেন যদি এরকম হয় যে আমরা তো আমরা আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে থাকি, মাঝে মধ্যে তো বা বেশিরভাগই আপনারা আমাদের কাজ দিয়ে সেটা আউটপুট নেন। তো আমার দক্ষতা যদি আরও ভালো হয়, দেশ যেরকম আগাবে তেমনি আপনারা আউটপুট ভালো পাবেন এবং কাজটা সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। তো এই জন্য যারা ছোট এই আন্দোলন করতেছে, আন্দোলনের যৌক্তিকতা আছে এবং আন্দোলনের যৌক্তিকতার সাথে আপনারা একমত পোষণ করেন এবং যেইগুলা হচ্ছে যৌক্তিক দাবি সেগুলোকে সবার সামনে তুলে ধরেন, নিজেরা নিজের যোগ্য হন। কারণ হচ্ছে আপনাদের মতো এরকম পাবলিক ভার্সিটিতে পড়ে যে অযথা সময় নষ্ট করা তাদের টাইম নেই। যারা হচ্ছে বিএসসি ভালো মানের ইঞ্জিনিয়ার, তারা বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গার সাথে এখনই কাজ করে, বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন কিছুর সাথে তারা রিলেটেড এখন, ঠিক আছে। তো এরকম জুনিয়রদের শিখেন, ভালো জায়গায় হচ্ছে করেন। আপনি আপনার পাশের ফ্রেন্ডের দিকেই তাকান, দেখবেন সে সারাদিন কত কিছু করতেছে, আন্দোলনে এগুলো নিয়ে তার সময় নেই, ঠিক না। তো ডিপ্লোমার ছেলেমেয়েদের যে আন্দোলনটা এটা যৌক্তিক, হ্যাঁ কিছু জায়গায় হয়তো অযৌক্তিকতা থাকতে পারে, কিন্তু সেটা আপনারা প্রুভ করতে পারতেছেন না। সেটা যদি প্রুভ করতে পারেন তাহলে বলেন যে আপনারা এই জায়গাটা অযৌক্তিক, এইটা এই প্রবলেম ওইটা, কিন্তু আপনারা কিন্তু সিলি বিষয় নিয়ে নামের আগে ইঞ্জিনিয়ার লাগাইতে হবে, নবম গ্রেড 10ম গ্রেড, আপনারা আপনাদের পদমর্যাদা থেকে নিচে নামতে চান, এইগুলো নিয়ে পাবলিক বা মানুষের সামনে হাস্যরসিকতার পরিণত হইয়েন না। দেখো বুয়েটের মতো একটা প্রতিষ্ঠানকে আজকে কী রকম ছেলে মেয়ে বলতেছে, অথচ যেই বুয়েটকে পোলাপান কী পরিমাণ সম্মান করে আপনি খালি ওর সাথে একটু কথা বলে দেখেন, বা বুয়েটকে কিছুকে পোলাপান দেখে। তাহলে দিন শেষে ভাই কথা হচ্ছে যে যৌক্তিক আন্দোলনের পাশে থাকেন, ছোট ছোট ছেলেমেয়েদের পাশে থাকেন এবং হচ্ছে তাদের ভুল থাকলে সেগুলো সংশোধন করে সুন্দর কীভাবে করতে হবে সেই বুদ্ধি পরামর্শ দেন। কিন্তু অযৌক্তিক দাবি নিয়ে এবং মনে করেন যে নিজের অযোগ্যতা, নিজের সময়কে লস করে সেইগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষার্থীর রূপে চাপাতে আসেন না বা আসবেনও না। কারণ ডিপ্লোমা স্টুডেন্টরা অন্তত ম্যাচুরিটি অর্জন করতেছে, কিংবা তারা ওই ম্যাচুর জায়গায় যাইতেছে, কারণ তারা পরিবর্তন চায়, তারা চায় ভালো শিক্ষা ব্যবস্থা আসে, কিন্তু তারা হচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে যেরকম ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশ গড়তেছে সেই রকমই করবে। কারণ একটা কথা প্রচলিত আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়ার কারিগর। আর ইনশাআল্লাহ আমরা এই আন্দোলনে সফল হব এবং হচ্ছে আন্দোলন আরও তীব্র হবে, কারণ আমাদের এই যৌক্তিক দাবিগুলো আপনাদের মানতেই হবে ইনশাআল্লাহ।